হর হর মহাদেব, আদেশ। জয় মা মহাকালী। আশা করি সকলে ভালো আছেন। আজকের যে আলোচ্য বিষয়টা নিয়ে আপনাদের সামনে যে উপস্থাপন করতে চলেছি, সেই আলোচ্য বিষয়টা হচ্ছে যে দেখুন, আমাদের এই 2025 সালে জোডিয়াকে বর্তমান অবস্থায় একটা অশুভ যোগ সৃষ্টি হতে চলেছে আগামী 26, 27, 28। কিন্তু আমি আগাম সতর্কতা জারি করছি যে এটা 26, 27, 28 নয়, এটা 25, 26, 27 এই তিনটে তারিখ কিন্তু খুব ক্রিটিক্যাল এবং খুব ভয়ঙ্কর, তথা সারা বিশ্বের জন্য এবং সারা ভারতবর্ষের জন্য এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য, প্রতিটা রাজ্যের জন্য। এখন ব্যাপারটা হচ্ছে এটা ভয়ঙ্কর কেন। প্রথম কথা দেখুন, এই বছরটা নিউমোরোলজি অ্যাস্ট্রোলজি হিসাবে মানে 9 সংখ্যার বছর, অর্থাৎ 9 হচ্ছে মঙ্গল, মার্স পুরো গ্রহ, অর্থাৎ অগ্নিকারক গ্রহ। আচ্ছা, এই মার্স অর্থাৎ মঙ্গল বর্তমান অবস্থায় জোডিয়াকে যেখানে আছে সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিও অগ্নি রাশি এবং অগ্নি রাশির কর্তা কিন্তু অগ্নি রাশিতেই আছে। এক অগ্নি রাশির কর্তা আর এক অগ্নি রাশিতে রয়ে গেছে মঙ্গল। কার সাথে রয়ে গেছে না, কেতু যুক্ত হয়ে রয়ে গেছে। কেতু হচ্ছে অন্ধ, অর্থাৎ এলোপাতাড়ি হাত পা ছড়ে কিন্তু কিছু বুঝতে পারে না। আর মঙ্গল যেহেতু সেনাপতি, ঠিক আছে, সেই জন্য এর সমস্ত সমস্যাটাই হচ্ছে কিন্তু যুদ্ধ, দাঙ্গা বা অগ্নি কোনো রকম ব্যাপারে যে অগ্নির যে জিনিসগুলো রয়েছে, যেসব অগ্নিঘটিত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ফাঁড়া ইত্যাদি, এইগুলো দেখুন এতদিন ধরে কিন্তু মঙ্গল কেতুর সাথে রয়েছে। কিন্তু এই তিনটে তারিখ, বিশেষ করে 26, 27, 28, আমি কেন এ নিয়ে আলোকপাত করছি। দেখুন, কেতু সে রয়েছে অগ্নি রাশিতে এবং মঙ্গলও অগ্নি রাশিতে রয়েছে, আমি বললাম। আচ্ছা, 26 তারিখ ঠিক 4টে নাগাদ চন্দ্র কর্কট রাশির থেকে ওখানে নেমে আসবে। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মাতার কারক গ্রহ ইত্যাদির কারক গ্রহ, এবং ওখানে এসে মঙ্গলও কিন্তু 14 নম্বর নক্ষত্র এবং কেতুও কিন্তু 14 নম্বর নক্ষত্র, অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে কিন্তু থাকবে, অর্থাৎ অগ্নিকারক নক্ষত্রেই দুজনে কিন্তু অবস্থান করে থাকবে। এবং এই দুটো জায়গা মানে দুটো প্ল্যানেট ওইখানে গিয়ে একই ডিগ্রিতে মানে কনজাংশন হবে, অর্থাৎ একই ডিগ্রিতে থাকবে। সুতরাং আস্তে আস্তে এই ডিগ্রিটা ছাড়বে 28 তারিখের পর থেকে। মঙ্গল আস্তে আস্তে চলে আসবে কন্যা রাশিতে এবং কেতু আস্তে আস্তে ওপর দিকে উঠবে, যাবে না রবির ঘর থেকে, যাবে না, কিন্তু ছেড়ে যাবে। এই যে দুজনের অ্যাডজাস্টে এবং তথায় আপনারা দেখবেন শনি বক্র হয়েছে 13 তারিখে, 13ই এপ্রিল বক্র হয়েছে, মাফ করবেন 13ই জুলাই বক্র হয়েছে। এবং এই বক্র গতি কিন্তু শনির খুব খারাপ, কিন্তু কারণ এই বক্র গতির দ্বারাই কিন্তু মানে প্রভু গণেশজি দৃষ্টিতে আর কি, বক্র দৃষ্টিতেই প্রভু গণেশজির মাথা কিন্তু কাটা গিয়েছে। শনি হচ্ছে গণেশজির মামা, ঠিক আছে। সুতরাং দেখতে উনি চাননি, কিন্তু উনি টেরা দৃষ্টিতে দেখেছিলেন। তো এই টেরা দৃষ্টি কিন্তু খুব খারাপ, বক্রগতি কিন্তু খুব খারাপ, বক্র দৃষ্টি কিন্তু খুব খারাপ। বক্রগতি দ্বারা শনি কী করছেন, ওই মঙ্গল
কেতু এবং এখানে যে চন্দ্র ওই দিনকে আসছে সোয়া দুদিনের জন্য, বিশেষ করে 26, 27 এবং 28-এর কিছু অংশ, এই সোয়া দুদিনের জন্য চন্দ্র ওইখানে আসছেন। এইখানে শনির কিন্তু দৃষ্টি পড়ছে। প্রথম কথা হচ্ছে দেখুন, ওখানে যে 3টে গ্রহের যোগ হবে তার ভেতরে খুব অশুভ যোগের সৃষ্টি হবে। অশুভ যোগের সৃষ্টি হবে, 1 নম্বর হচ্ছে দেখুন, চন্দ্রকে শনি দৃষ্টি দেবে, দিলে বীজযোগ সৃষ্টি হবে। শনি দৃষ্টি দেবে মঙ্গলকে, মঙ্গল দৃষ্টি দেবে শনিকে, সুতরাং সেইখানেও বীজ দোষের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এর সাথে কেতুর সাথে চন্দ্র রয়ে যাচ্ছে, গ্রহণ দোষ। তারপরে রাহুর সাথে চন্দ্র দৃষ্টি বিনিময়ে থাকছে, সেটাও কিন্তু গ্রহণ দোষের পর্যায়ে পড়ে। কিন্তু মঙ্গলের সাথে যেহেতু কেতু আছে, এখানে লক্ষ্মী যোগের সৃষ্টি করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লক্ষ্মী যোগটা কিন্তু ইনঅ্যাক্টিভ, অর্থাৎ শুভ কারক নয়। এইখানে মানসিক একটা হতাশা, মানসিক ডিপ্রেশন, যাদের রাহুর সাথে কেতু এবং রাহুর সাথে মঙ্গল, তারপরে শনির সাথে মঙ্গল বা দৃষ্টগত মঙ্গল বা দৃষ্টগত আছে, দৃষ্টি বিনিময় আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব অশুভ জন্মকালীন অবস্থায়। এবারে এই জায়গাতে কিন্তু ইনঅ্যাক্টিভ এই চন্দ্র এবং সবেমাত্র অমাবস্যা ছেড়ে পরিমাণ চন্দ্র কিছুটা কলা পুণ্য লাভ করবে। তথাপি এই জায়গাটায় দাঁড়িয়ে যে অপোজিট দিক থেকে দুটো পাপগ্রহ এবং তার ঠিক অপোজিটে একটা পাপগ্রহ, একটা কুরগ্রহ, অর্থাৎ কুরগ্রহ হচ্ছে মঙ্গল, মঙ্গল যেহেতু থাকবে ওইখানে, এবং এর সাথে একটা বিশেষ একটা অশুভ যোগের একটা সৃষ্টি করেছে। অশুভ যোগটা দেখুন কিছু ব্যাপার না, ঠিক আছে, এর আগে এরকম মঙ্গলের সাথে কেতু অনেকবার থেকেছে। হ্যাঁ, থাকলে পরে কি হয় যে যুদ্ধ বুদ্ধ ইত্যাদি এইগুলো হয়, কিন্তু এইবারেরটা কিন্তু মানে যে হারে হবে জিনিসটা, মানে ধ্বংসের যে হারটা, সেই হারটা কিন্তু অনেকটা স্প্রেড আউট করবে, মানে অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সুতরাং সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যোগটা কেন আরও গুরুত্বপূর্ণ হয়েছে, প্রথম কথা তো আমি বললামই, এটা মঙ্গলের বছর। দ্বিতীয় কথা হচ্ছে দেখুন, বৃহস্পতি অতিচারী রয়েছে মিথুন রাশি থেকে, এবং এই কর্কট রাশিতে বুধ বক্র হয়েছে এবং রবি এই বুধকে দগ্ধ করে রেখেছে। এতে কি হবে দেখবেন যে আপনাদের আচার ব্যবহারে একটা মানে ঠিক নিষ্ঠতা থাকবে না, মানে কার সাথে কী কথা বলতে হবে, কী করতে হবে, এইগুলো নিয়ে আপনাদের থাকবে না। আপনার দিন দাঁড়াক্কা যদি কোনো কথাবার্তা ইতিমধ্যে বলে ফেলেন, তাহলে কিন্তু এটা কিন্তু একটা বিপদ আসতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, এই সময় কিন্তু আমাদের যে ওয়ার্ল্ডের দক্ষিণের দেশগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন রকম যে অগ্নি উৎপাত বা যুদ্ধ, দাঙ্গা ইত্যাদি এইগুলো হবে, এবং কোনো নেতা যদি এই এতে যদি অবস্থানে যদি থেকে এই রকম পজিশান, গ্রহের পজিশানে থেকে যদি কিছু উল্টোপাল্টা কথা বলে ফেলেন, তাহলে কিন্তু দেশের এবং দশের কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা হয়েছে। পরে অবশ্যই এটাকে উইথড্র করতে হবে। এর সঙ্গে কি হচ্ছে, এর সঙ্গে হয়তো দেখবেন কোনো ফিল্ম আর্টিস্ট বা কোনো বড় নেতা বা কোনো বড় খেলোয়াড় ইত্যাদি, এদের বিভিন্ন রকম মানে জীবন অবসানের যোগও কিন্তু একটা তৈরি হয়ে আছে। এর সঙ্গে দেখছেন আপনারা যে শ্রাবণ মাসে যে বৃষ্টিটা হয়, সেই বৃষ্টিটা কিন্তু বর্তমান অবস্থায় থেমে আছে। এই বৃষ্টিটা কিন্তু হয়তো শুরু হয়ে যাবে, এবং যার ফলে বন্যা, ক্ষয়ক্ষতি ইত্যাদি
নানা রকমের আপদ বিপদ অর্থাৎ এসে পড়বে। প্রথম কথা হচ্ছে যে এইগুলো আসতে বাধ্য। কারণ হচ্ছে এই যে আমি অশুভ যোগগুলোর কথা বললাম, এই অশুভ যোগগুলোর জন্য এগুলো কিন্তু আসতে আপনাদের জীবনে বা আমাদের জীবনে এগুলো কিন্তু বাধ্য। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা, আমার যেটা সাবধান বাণী সেটা হচ্ছে যে আপনারা আনকমফোর্ট জোন যেগুলো আছে সেই জোন থেকে আপনারা কিন্তু কমফোর্ট জোনে থাকার চেষ্টা করুন, এবং মুখের যে বাণী, মুখের যে ভাষা, সেই মুখের বাণী এগুলোকে যা মানে মিষ্ট বাণী প্রয়োগ করার চেষ্টা করুন। অর্থাৎ কোনো পুরো কথা বলবেন না, কারোর সাথেই বলবেন না। এটা কিন্তু এই 3টে দিনের জন্য কিন্তু ভয়ানক বিপদ আপনাদের ডেকে আনতে পারে এবং দেশের দশের কিন্তু ক্ষতি হতে পারে। আপনি একটা ছোট্ট কথা বলবেন, আপনার হয়তো সেই কথাটা হয়তো খুব স্প্রেড করে গেল, মানে এমন হলো যে ভয়ানক আকৃতি ধারণ করে সেখানে একটা দাঙ্গার সৃষ্টি হলো, সেই দাঙ্গাতে আপনি পড়েও গেলেন, সেইখানে অসুবিধার সৃষ্টি হলো। এবং আপনারা যারা ভ্রমণ করেন, ট্রাভেলিং করেন, দেখুন এমনিতে তো নিত্য কাজে বেরোতেই হবে, কিছু করার নেই। আমি বলছি যারা ভ্রমণ করেন তারা এই 3টে দিন বাদ দিয়ে আপনারা ডেট ফিক্স করুন যে কোন দিন আপনারা কোথাও বেড়াতে টেড়াতে যাবেন কিনা এইগুলো। এখন এতে কি হয়, ট্রেন দুর্ঘটনা হবে, আগে দেখেছেন প্লেন দুর্ঘটনা হয়েছে বা জাহাজ ডুবি ইত্যাদি যেগুলো হয়ে থাকে সাধারণভাবে, অ্যাক্সিডেন্ট এবং স্ট্রিট অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হয়ে থাকে। তো এইগুলো মোটামুটি হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে সবাইকে আমি একবার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমার ইউটিউব চ্যানেল শিবা অ্যাস্ট্রো পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি জ্যোতিষাচার্য ডক্টর সি পলাশ, বাস্তুবিদ। আপনাদের আজকের যে বিষয়টা নিয়ে বলবো তার ইন্ট্রোডাকশনটা শুনে নিয়েছেন, কিন্তু আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে লগ্ন অথবা রাশি সাপেক্ষে আপনাদের এই যে অশুভ যোগটা কীরকম ফল দিতে পারে। একটা করে তো ভাব আছে আপনাদের লগ্ন রাশি অনুযায়ী, তা আপনারা লগ্ন সাপেক্ষেও দেখবেন, রাশি সাপেক্ষেও দেখবেন, কারণ এইটা হচ্ছে একটা খুব দুরূহ যোগ আর কি। এরকম অশুভ যোগ 2025 সালে বা এর আগে খুব কমই এসছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি এক করে ছোট্ট করে বলে দেবো রাশি লগ্ন অনুযায়ী, যার যেটা রাশি লগ্ন হবে সেইভাবে আপনারা দেখে সাবধানতাটা অবলম্বন করবেন। এছাড়া ওভারঅল আমি তো মানে ইন্ডিয়ার বা পৃথিবীর বা আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা বলে দিলাম। হ্যাঁ, তো সেইখানে দেখবেন একটা রাজনৈতিক মানে একটা টালমাটালের ভেতর দিয়ে এমনিতেই চলছে, আরও হয়তো বৃদ্ধি পাবে সেই জায়গাটা, আরও হয়তো দাঙ্গা হয়তো বৃদ্ধি পাবে, আরও হয়তো আন্দোলন বৃদ্ধি পাবে, এইগুলো কিন্তু হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে প্রথমটা বলছি মেষ রাশি। দেখুন মেষ রাশির পঞ্চম স্থানে এই যোগ হচ্ছে, মানে যোগটা তৈরি হয়েছে। তা এই পঞ্চম স্থানের এই যোগটায় কী হয়, দেখুন পঞ্চম স্থানে আপনাদের কী হবে যে আপনাদের যে সন্তান, মহিলাদের ক্ষেত্রে সন্তান, সেই সন্তানের সঙ্গে কোনো রকম কোনো অসুবিধা, মানে ঝুট ঝামেলা, অশান্তি বা তাদের নিয়ে কোনো মানসিক দুশ্চিন্তা বা তাদের কোনো রকম বড় ফাঁড়া ইত্যাদি এইগুলো হতে পারে। এবং আপনার যে নিজস্ব ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটি, আপনি হয়তো একটা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, সেই ফিল্ডে আপনি থেকেও কিন্তু এই যে এই 3টে দিন আপনার কোনো মানে উন্নতি, কোনো পসিবিলিটি আপনি দেখতে পাবেন না, এবং প্রেম প্রীতির ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা কী বলবো, একটা ভাঙন এসে যাওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে মেষ রাশির ক্ষেত্রে। এবং পঞ্চম স্থান থেকে যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার নিজস্ব উন্নতি দেখে, সেখানে দেখবেন আপনার উন্নতিতেও কিন্তু অনেকটাই বাধা বিপত্তি আসছে। এরপরে বলবো বৃষ রাশি। আমি রাশি অনুযায়ী বলে দিচ্ছি, লগ্নটা দেখে নেবেন যার যেরকম হবে। বৃষ রাশির ক্ষেত্রে দেখুন চতুর্থ স্থান থেকে দেখুন
ভূমি, গাড়ি, বাহন, মাকে ইত্যাদিকে বোঝায়। এখানে কিন্তু সেই মাকে নিয়ে একটা বৃষরাশির সমস্যা আসতে পারে, মায়ের সাথে কোনো মতবিরোধ হতে পারে, মায়ের সাথে ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যেতে পারে, বা কোনো ভূমি, বাড়ি, গাড়ি, বাহন ইত্যাদি আপনাদের একটা মানে ডিস্ট্রয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এটাতে। এবং চতুর্থ স্থান যেহেতু সুখের স্থান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি হিসাবে, সেই ক্ষেত্রে চতুর্থ স্থান থেকে আপনাদের যে সুখ শান্তি বেশ কিছুটা বিঘ্নিত হতে পারে, এবং তার জন্য একটা মানসিক যন্ত্রণারও সৃষ্টি হতে পারে। মানে হয়তো কারুর বিভিন্ন রকম খারাপ যোগের জন্য হয়ে আছে এই জিনিসটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাতে কিন্তু আরও বেশি প্রবল হবে, প্রবলেম আসবেই। আচ্ছা, এরপরে বলবো মিথুন রাশি। মিথুন রাশি দেখুন তৃতীয় এই যোগটা, অশুভ যোগটা সৃষ্টি হয়েছে। এখন তৃতীয় স্থান থেকে দেখুন ছোটোখাটো ভ্রমণগুলোকে বোঝায়। আপনারা একটু মিথুন রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কিন্তু এই ছোটোখাটো ভ্রমণগুলো যে করতে বেরোবেন সেগুলোর থেকে কিন্তু অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবং তৃতীয় স্থান থেকে আরেকটা জিনিস বোঝায় যে ছোটো ভাই বোনের সাথে আপনাদের কোনো রকম মতবিরোধ হতে পারে, তাদের কোনো রকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ফাঁড়া ইত্যাদি হতে পারে, এবং তাদের যে মানে আপনার সাথে যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কটাও কিন্তু নষ্ট হতে পারে, এবং এটা কিন্তু খুব জোরালো যোগ এটা। এবং তাদের এই জিনিসটা হওয়ার জন্য আপনার একটা মানসিক কিন্তু দুশ্চিন্তা, মানসিক কিন্তু অশান্তি একটা সৃষ্টি হয়ে যাবে, এমন একটা হয়ে যাবে যে ডিপ্রেশনের ভেতরে চলে যাবে। এরপরে বলবো কর্কট রাশি। কর্কট রাশি দ্বিতীয় স্থানে এই যোগ হয়েছে। কর্কট রাশি দ্বিতীয় মানে হচ্ছে দেখুন আত্মীয় স্বজনকে বোঝায়। আপনাদের আত্মীয় স্বজনের সাথে একটা মনোমালিন্য হতে পারে। আপনার অস্থাবর যে সম্পত্তি আছে, অস্থাবর সম্পত্তি মিনস হচ্ছে আপনার ফ্রিজ, তারপরে আপনার ল্যাপটপ, আপনার যে মোবাইল ফোন, এইগুলো অস্থাবর সম্পত্তি, মানে যেগুলো স্থানান্তরিত করা যায়, সেই জিনিসগুলোর কিন্তু ক্ষয়ক্ষতির একটা আপনাদের যোগ তৈরি হয়ে আছে। এবং অর্থেরও কিন্তু একটা ভীষণভাবে অপচয় এবং ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি তো বললাম আত্মীয় স্বজনদের সাথে একটা পারস্পরিক মতবিরোধ বা মতান্তর, এটা তাদের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে। এরপরে বলবো দেখুন সিংহ রাশি। সিংহ রাশিতে মানে এই যোগটাই কিন্তু সৃষ্টি হয়ে আছে। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রথম কথা হচ্ছে যে খুব সাবধানে থাকতে হবে, কারণ তাদের ঢাইয়া যাচ্ছে, ঠিক আছে, যদিও শনি বক্র হয়েছে, তাদের অষ্টম ঢাইয়া যাচ্ছে। এই অষ্টম ঢাইয়ার জন্য তাদের এই যোগটা কিন্তু প্রবল হয়েছে। তাদের শারীরিক দিকটা প্রথম কথা দেখতে হবে, এবং কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এবং পারিপার্শ্বিক যে পরিবেশ, এই পারিপার্শ্বিক পরিবেশের যে একটা যে উত্তাল, সেই উত্তালটা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে। তার থেকে নানা রকম মানসিক অশান্তি আসতে পারে, এবং বিশেষ করে শারীরিক রোগপীড়া, এই শারীরিক রোগপীড়া কষ্টটার হাত থেকে কিন্তু আপনারা আপনাদের নিজেকে বাঁচিয়ে রাখুন, এবং এর থেকে কিন্তু সাবধানে থাকুন। এবং আমি তো আগেই বলে দিয়েছি, দেখুন যেহেতু আপনার লগ্ন বা রাশির কারক জায়গায় যেই যোগটা সৃষ্টি হয়েছে, আপনার মানে যে ব্রেন, অর্থাৎ আপনার যে স্বাভাবিক যে বুদ্ধিমত্তা, সেটা কিন্তু আপনি মানে কিছুদিনের জন্য হয়তো লোপ পেয়ে গেল, মানে হারাতে পারেন, হয়তো কাউকে উল্টো পাল্টা কিছু বলে দিলেন বা কিছু করে দিলেন, এই রকম জিনিসটা হতে পারে। এরপরে বলবো যে কন্যা রাশির কথা বলবো। কন্যা রাশির দ্বাদশে এই যোগটা সৃষ্টি হয়েছে। দেখুন দ্বাদশ থেকে সবসময় যে ব্যয়ের ব্যাপার এটা বোঝা যায় এটা নয়। দ্বাদশ থেকে আপনার বেড কমফোর্ট, অর্থাৎ বিবাহিত জীবনের যে বেড কমফোর্ট, সেই জায়গাটা কিন্তু আপনার বিঘ্ন হতে পারে। বা আপনি যদি বিদেশের সাথে কোনো ডিল করে থাকেন, ব্যবসায়িক ডিল বলুন, বা বিদেশে যদি আপনি চাকরি করে থাকেন, সেই জায়গাতে কিন্তু আপনাদের একটা ব্রেকআপ হয়ে যাওয়ার একটা খুব সম্ভাবনা হয়ে রয়েছে। এবং যারা এই কন্যা রাশির জাতক জাতিকারা ভাবছেন যে আমরা এই সময়টা বিদেশে গিয়ে সেটেলড হবো বা কিছু হবো,
এই 3-4টে দিন আপনারা কিন্তু সেই জায়গাটা পাসপোর্ট ভিসা যে লেগে যাওয়ার কথা ছিল আপনার যাওয়ার জন্য, সেইগুলো কিন্তু ক্যান্সেলও পর্যন্ত হয়ে যেতে পারে। এরপরে বলবো, দেখুন তুলা রাশি। তুলা রাশির যেখানে এই যোগটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে একাদশ স্থান। একাদশ স্থান থেকে খুব ভালোভাবে যে বড় ভাই বোন আছে, সেই বড় ভাই বোনকে বড় ভাই বোনের কোনো রকম আপদ বিপদ আসতে পারে। আর বড় ভাই বোনের সাথে আপনাদের কোনো রকম একটা ছাড়ছে, অর্থাৎ মনোমালিন্য হয়ে একটা ছাড়াছাড়ি হয়ে যাওয়া, সম্পর্কের যে অবনতি হওয়া ইত্যাদি এগুলো হতে পারে। এবং বড় ভাই বোনেদের যারা আছেন আপনাদের, তাদের কিন্তু কোনো রকম শারীরিক প্রবল অসুস্থতা এবং অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাজনিত কোনো অসুস্থতা বা কোনো রকম ভয়ানক অপরসি ইত্যাদি এইগুলো কিন্তু হতে পারে। এরপরে বলছি বৃশ্চিক রাশি। দেখুন বৃশ্চিক রাশির দশম স্থানে এই যোগটা সৃষ্টি করেছে। এখন দশম স্থান থেকে কর্মটাকে বোঝায়। আপনি যেখানে কর্ম করেন সেই কর্মের জায়গাটাকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে, বিশেষ করে গুপ্ত শত্রু, এবং সেই গুপ্ত শত্রু থেকে কিন্তু ওপেন শত্রু, এবং সেই শত্রুর থেকে কিন্তু মানসিক অশান্তি আপনার কিন্তু এসে যাবে। আপনি হয়তো বুঝতেই পারবেন না যে এইবারে আপনি হয়তো বুঝতে পারবেন যে কারা গুপ্ত শত্রু ছিল, তারা ওপেন হয়ে গেছে। এবং সেই জায়গাটায় কিন্তু কর্মের জায়গাটা থেকে আপনারা যে সাবধানতা অবলম্বন করবেন সেটা কিন্তু, প্রথম কথা আপনাদের বাণীটাকে ঠিক করে রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই কটা দিন একদম কোনো রকম ঝগড়াঝাটি অশান্তি কারোর সাথে কিছু করবেন না। এই কটা দিন আপনারা মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন। আর একটা জিনিস বোঝা যায় দশম স্থান থেকে, সেটা হচ্ছে যারা আপনারা বিবাহিত বা বিবাহিতা, তাদের শ্বশুর বাড়িকে বোঝা যায়, শ্বশুরকে বোঝা যায়। আপনাদের এই সময় শ্বশুর মশাইয়ের কোনো রকম আপদ বিপদ আসতে পারে, বা শ্বশুর বাড়ির দিক থেকে কোনো রকম আপদ বিপদ হতে পারে, বা তাদের সাথে মতবিরোধ হয়ে তাদের সাথে কোনো সম্পর্ক আপনাদের আনডেভেলপড হতে পারে, মানে সেটা উন্নতি তো নয়, অবনতির পথে যেতে পারে। এরপরে দেখুন বলবো যে ধনুরাশি। ধনুরাশির নবম স্থানে এই যোগটা সৃষ্টি হয়েছে। নবম হচ্ছে ভাগ্য। আপনাদের এই সময় দেখবেন পিতাকে নিয়ে খুব দুশ্চিন্তা হবে এই কটা দিন, এবং পিতার কোনো রকম শারীরিক রোগ পীড়া কষ্ট, যারা হয়তো রোগগ্রস্ত ছিলেন না তারা হয়তো হঠাৎ রোগগ্রস্ত করবেন, বা পিতা হয়তো আপনার কোনো রকম দুর্ঘটনার কবলে হয়তো পড়ে যেতে পারেন, বা আপনার কোনো গুরু, সেটা ধর্মগুরুই বলুন বা শিক্ষাগুরুই বলুন, গুরু আর কি, আপনি যার কাছ থেকে শিক্ষা নিয়েছেন, তার সাথে আপনার কোনো মতভেদ সৃষ্টি হতে পারে। সেই মতভেদের কারণে আপনার সাথে একটা সুসম্পর্কটা তার সাথে নষ্ট হয়ে যেতে পারে। এই সময়টা কিন্তু কোনো রকম আপনারা রিস্ক নেবেন না কোনো ধর্মীয় স্থানে যাওয়ার জন্য। এই 28 তারিখ কেটে যাওয়ার পরে আপনারা যে কোনো ধর্মীয় স্থানে আপনারা যেতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। এরপরে দেখুন মকর রাশি। মকর রাশি এই যে যোগটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে অষ্টম। অষ্টম হচ্ছে মারক স্থান। মকর রাশির 7.5 কেটে গেছে যদিও, তবুও যৎকিঞ্চিৎ যেহেতু শনি বক্র হয়ে এসছে, তৃতীয় থার্ড 7.5 কিছুটা অংশ এখনও ভোগ করতে হবে এই বক্র 138 দিন। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে অষ্টম স্থান। অষ্টম স্থান মানে হচ্ছে ফ্যাটাল ডিজিজ। আপনার যদি কোনো রকম ফ্যাটাল ডিজিজ থেকে থাকে, বা কোনো রকম যদি মামলা মোকদ্দমা থেকে থাকে, এই জায়গাটা থেকে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। এই জায়গাটা আপনাকে সাবধান হতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। কথাবার্তা বাণীতে একটা নিজেদের একটা কন্ট্রোল রাখতে হবে মকর রাশির এই সমস্ত লোকজনের। এবং এর সাথে দুর্ঘটনা, মারাত্মক দুর্ঘটনা, শুধু দুর্ঘটনা না, মারাত্মক দুর্ঘটনা এবং অগ্নির দ্বারা বা গুপ্ত শত্রুর দ্বারা কোনো দুর্ঘটনা কিন্তু আপনাদের জীবনে কিন্তু আসতে পারে। এটা হয়তো যার যেরকম ছক আছে সেরকম ছক অনুযায়ী ফল দেবে। এটা এই 26, 27, 28, 25, 26, 27, 28 এমনিতেই মকর রাশিতে চন্দ্র
খুব একটা ভালো ফল দেয় না। সেই জন্য এই জায়গাটা আপনারা জেনে বুঝে চলার চেষ্টা করুন। এরপরে বলবো যে কুম্ভ রাশি। কুম্ভ রাশি দেখুন, আপনাদের সপ্তমী কিন্তু এই যোগ হয়েছে। সপ্তম স্থান থেকে আপনার ব্যবসায়িক পার্টনার, আপনার লিগাল পার্টনার, মানে অর্থাৎ আপনার পতি বা পত্নী ইত্যাদি এদের বোঝা যায়। সুতরাং আপনাদের একটা পতি বা পত্নীর সাথে ছেড়ছাড়, মতভেদ একটা হয়ে থাকতে পারে, এবং যাদের জন্মকালীন অবস্থায় সপ্তম স্থানটা খারাপ আছে তাদের কিন্তু ডাইভোর্স হয়ে যাওয়ার খুব প্রবল সম্ভাবনা। এবং এই ডাইভোর্সটা আপনাদের কি হবে না, গুপ্ত শত্রু এমনভাবে হয়তো আপনাদের উৎপীড়ন করছে, মানে আপনি বুঝতেই পারছেন না, হয়তো আপনার স্বামীকে এমনভাবে ইনফ্লুয়েন্স যোগাচ্ছে বা আপনার পত্নীকে এমনভাবে ইনফ্লুয়েন্স যোগাচ্ছে যে আপনার সাথে মতবিরোধ সৃষ্টি করিয়ে দিয়েছে। সেই মতবিরোধ সৃষ্টি করিয়ে দেওয়ার জন্য আপনাদের কিন্তু একটা ডাইভোর্সের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এইটা কিন্তু আপনাদের মানে স্বামী স্ত্রী উভয়ের বুদ্ধি যুক্তি নিয়ে কিন্তু আপনারা আলোচনার মাধ্যম দিয়ে এই জিনিসটাকে আপনারা মিটমাট করার চেষ্টা করুন, নচেত কিন্তু আপনাদের কিন্তু মানে ডিভোর্সের যোগ কিন্তু একটা তৈরি হয়ে রয়েছে। আর নেক্সট হচ্ছে ব্যবসার যে পার্টনার, এই পার্টনার হয়তো কোনো গুপ্ত শত্রুর সাথে তার ইনফ্লুয়েন্স পেয়ে হয়তো ব্যবসাতে, পার্টনারশিপ ব্যবসাতে কিন্তু ক্ষতি করতে পারে, বা আপনার পার্টনারশিপ ব্যবসায় ক্ষতি হতে পারে। এরপরে দেখুন, এই যে শেষ যে রাশিটা রয়েছে স্পাইসিস, অর্থাৎ বৃহস্পতি যে রাশি, যেখানে থেকে শনি বক্র হয়েছে, মীন রাশি, সেই মীন রাশির ক্ষেত্রে আপনাদের এই যে এটা হচ্ছে, যোগটা সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আপনাদের ষষ্ঠে কিন্তু যোগটা সৃষ্টি হয়ে গেছে। এই ষষ্ঠ স্থান থেকে দেখুন আপনাদের শত্রু, এই সময় দেখবেন আপনাদের গুপ্ত শত্রু প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে, এবং সেই গুপ্ত শত্রুর দ্বারা আপনাদের কিন্তু প্রচণ্ড ক্ষতির আশঙ্কা কিন্তু রয়ে গেছে। এবার শুধু গুপ্ত শত্রু না, আপনারা কোনো গুপ্ত রোগে, ষষ্ঠ স্থান থেকে রোগ ব্যাধি দেখায়, গুপ্ত রোগে আক্রান্ত হতে পারেন, বা আপনারা কোনো গুপ্ত জায়গায় যদি গিয়ে থাকেন, আমি আর উল্লেখ করছি না, সেই সমস্ত যে জায়গা থেকে যেসব রোগ ব্যাধিগুলো আসে সেইগুলো, বা অবৈধ সম্পর্কের থেকে যেসব রোগ ব্যাধিগুলো আসে সেইগুলো কিন্তু আপনাদের একদম পুরো ফিক্সড হয়ে যাবে, মানে মারাত্মক হয়ে উঠবে এবং ফিক্সড হয়ে যাবে। সেটা কিন্তু পরবর্তীকালে আপনাদের রিকভারি করা খুব মুশকিল আছে। এই হচ্ছে ছোট্ট বলে দিলাম, সারা পৃথিবীটা বললাম, আপনাদের লগ্ন রাশি অনুযায়ী যেরকম থাকবে আপনাদের বললাম। কারণ ধরুন মেষ লগ্ন, কর্কট রাশি, তা এখন মেষকে ধরেও দেখবেন, কর্কটকে ধরেও দেখবেন, তবে রাশি সাপেক্ষেই বেশি এর ফলটা বলবে, এর জন্য কোনো অসুবিধা নেই। যারা আমার এই অনুষ্ঠানে, আমাদের চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের আমি করজোড়ে নিবেদন করব, দেখুন আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখন নতুন নতুন প্রোগ্রাম করব অতি অবশ্যই আপনাদের কাছে সেই নোটিফিকেশানটা পৌঁছে যাবে, এবং সেই নোটিফিকেশানটা পৌঁছে গেলে অন্তত যৎসামান্য জ্যোতিষের জ্ঞানটা আপনাদের হওয়া দরকার। দেখুন, জ্যোতিষ কিছু নয়, জ্যোতিষ হচ্ছে আপনাকে একটা পথ দেখিয়ে নিয়ে যেতে পারে এবং আপনাকে একটা সঠিক গাইডেন্স দিতে পারে। সঠিক জ্যোতিষ, সঠিক বাস্তুবিদ, সঠিক তন্ত্র আপনাকে একটা গাইডেন্স দিতে পারে, এর থেকে বড় কিছু করতে পারে না। জ্যোতিষ কিন্তু আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে না। আপনার দশা যদি ঠিক পারমিট যদি না করে, তাহলে কিন্তু আপনার সময়টা যদি খারাপ যায়, তাহলে কিন্তু জ্যোতিষ হয়তো কিছু আপনাকে রেমেডি করে হয়তো সেই জায়গাটার থেকে হয়তো উদ্ধার করে দেবে। কিন্তু আপনার আজকে যে 10 টাকা উপার্জন আছে, আপনি জ্যোতিষের কাছে গেলেন, 1 মাস বাদে সেখানে 10 লাখ টাকা হয়ে গেল, এটা কিন্তু কোনো জ্যোতিষ তান্ত্রিক কেউ করতে পারবে না। এটা প্রথম হচ্ছে যে আপনারা তার জন্য কোনো মানে সুশিক্ষিত জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদের সাথে আলোচনা করুন। তবে বাস্তু একটা খুব বড় ফ্যাক্টর, এই বাস্তুটাকে কিন্তু আগে ঠিক করতে হবে, তারপরে জ্যোতিষ তো অতি অবশ্যই একটা বড় ফ্যাক্টর। এইখানে
আজকের জন্য এইখানে এই অনুষ্ঠান শেষ করলাম, সামান্যতম অনুষ্ঠান। আপনাদের লগ্ন রাশি আমি জানি না, নক্ষত্র জানি না, মোটামুটি একটা সার্বিক ফল বলে দিলাম। অতি অবশ্যই কিছু অন্তত আপনাদের বলবে। হরি ওম তৎসৎ।